আজকের ভিডিওতে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন, নতুন কারিকুলাম 2024-এর ষান্মাসিক পরীক্ষার তারিখ কিংবা অর্ধবার্ষিক পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে পারবেন। 6 থেকে 9 পর্যন্ত সকল বিষয়ের এই ষান্মাসিক পরীক্ষার সিলেবাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আজকে আমি শুধুমাত্র বাংলা বিষয়ের সিলেবাসগুলো দেবো সব ক্লাসের। যে করবে পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলো সিলেবাসটা দেওয়ার চেষ্টা করব। এবং শিক্ষণকালের মূল্যায়নটা কীভাবে করা হবে, কীভাবে যোগ্যতা ও শিক্ষণ অভিজ্ঞতার সমন্বয় করে পড়তে হবে, শিক্ষার্থীকে বাসায় কীভাবে পড়াবেন, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দেব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনি পেয়ে যান। চলে যাচ্ছে মূল ভিডিওতে। নতুন কারিকুলাম 2024-এর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী মাসে 23 মে বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং চলবে জুন মাসের 9 তারিখ রবিবার পর্যন্ত। এবং এই যে মূল্যায়ন প্রক্রিয়াটা, এটি আগের মতো 3 ঘন্টা হতে পারে কিংবা 4 ঘন্টা হতে পারে, কিংবা সর্বশেষ যে মূল্যায়নের আপডেটটা ছিল 5 ঘন্টা হবে, সেটাও কিন্তু হতে পারে। এখনো সুনির্দিষ্ট ওই ধরনের কোনো নিউজ এখন আসেনি। এখন আপনাদের সামনে উপস্থাপন করব নতুন কারিকুলাম 2024-এর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ায় ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত সকল শ্রেণীর বাংলা বিষয়ের শুধু সিলেবাসটুকু আমি দেখাবো। এর পরবর্তী ভিডিওগুলোতে গণিত, ইংলিশ এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সিলেবাসটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের সেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটা কী ছিল। হ্যাঁ, এটা নতুন কারিকুলাম 2024-এর নবম শ্রেণীর বাংলা বই। শিক্ষার্থীদের জন্য যেমন একটা বই রয়েছে, পাঠ্যপুস্তক বা বোর্ড বই, ঠিক শিক্ষকদের একটা রয়েছে এরকম শিক্ষক সহায়িকা, যাকে বলা হয় টিচার্স গাইড বা টিজি। এই টিজিতে আসলে সিলেবাসটা দেওয়া রয়েছে যে কতটুকু পড়তে হবে অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য। তাই সে অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি এই শিক্ষক সহায়িকা বই থেকে। এই সূচিপত্র থেকে আমরা সরাসরি দেখিয়ে দেবো। নবম শ্রেণীর জন্য ষান্মাসিক ও বার্ষিক পাঠ্যসূচি। এটির সঠিক উচ্চারণ হলো ষান্মাসিক। অনেক শিক্ষকদেরও বলতে শুনেছি এটা ষান্মাসিক উচ্চারণ করে, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হলো ষান্মাসিক। হলো নবম শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক পরীক্ষার একটি পরিপূর্ণ সিলেবাস। এই অংশ পুরোটাই পড়লে এখান থেকে তোমার মূল্যায়ন পরীক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে উৎসব হয় 4 ঘন্টা 5 ঘন্টা। আমরা কিন্তু জেনেছি সর্বশেষ যে আপডেটটা, মূল্যায়নের আপডেটটা আমরা একটা ভিডিও আমি এর আগে দিয়েছিলাম, সেখানে কিন্তু এরকম 5 ঘন্টা একটা মূল্যায়নের কথা ছিল, উল্লেখ ছিল। তবে এরকম যদি এটা যদি বহাল থাকে তাহলে কিন্তু আমাদের এই আগামী মাস থেকে যে মূল্যায়ন প্রক্রিয়াটা শুরু হবে সেটা কিন্তু এরকম 5 ঘন্টারও হতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক নয়, যদিও সেটা এখন কনফার্ম না। এটা হলো শিক্ষক সহায়িকা বাংলা অষ্টম শ্রেণী। ঠিক নবম শ্রেণীর যেরকম একটা শিক্ষক সহায়িকা বই রয়েছে, অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একই রকম একটা শিক্ষক সহায়িকা বই রয়েছে। এটা শুধু বাংলার জন্য না, এটা নতুন কারিকুলাম প্রত্যেকটা বইয়ের একটা করে শিক্ষক সহায়িকা রয়েছে। মানে ওই শিক্ষক ওই বইটা কিভাবে পড়াবেন, কতটুকু পড়াবেন এবং পড়ানোর যে নিয়মকানুন, যে উপকরণগুলো ব্যবহার করতে হবে, কোন উপকরণ কখন ব্যবহার করতে হবে, বিস্তারিত বর্ণনা সহ এই বইটি দেওয়া রয়েছে। তো যাই হোক, এই বই থেকে আমরা সরাসরি দেখে নেব যে অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলার সিলেবাস কতটুকু। চলুন তাহলে দেখে নিই। এই যে এটা হলো সূচিপত্র। তো অষ্টম শ্রেণীর জন্য ষান্মাসিক বার্ষিক পাঠ্যসূচি একটা দেওয়া রয়েছে। তো ষান্মাসিক যেটুকু থাকবে বাকি অংশ সম্পূর্ণটা থাকবে বার্ষিক পরীক্ষার জন্য। সুতরাং বার্ষিকটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। এখন এই অষ্টম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার যে সিলেবাসটা, এটাও একইভাবে আমরা দেখে নেব যে চতুর্থ অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যতগুলো পরিচ্ছেদ রয়েছে এখানে, এই সবগুলো পরিচ্ছেদের উপরে প্রশ্ন আসতে পারে। এখান থেকে সবগুলো আসবে না, এখান থেকে প্রশ্ন করা হবে আর কি। এবং সেটা হতে পারে একক কাজ, জোলাই কাজ, দলীয় কাজ, কিংবা যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বাসায় লিখতে দেওয়া এবং ক্লাসেও লেখানো এবং উপস্থিতিটা মানে প্রেজেন্টেশন করা, কোনো কিছু তৈরি করতে দেওয়া, সব কিছু বিষয় কিন্তু এর ভিতরে থাকতে পারে। শিক্ষার্থীদেরকে যে বাংলা বোর্ড বইটা দেওয়া হয়েছে সেই বোর্ড বই, এটা কিন্তু আসলে ওই শিক্ষক সহায়িকা শিক্ষকদের জন্য একটা রয়েছে, কিন্তু ওই শিক্ষক সহায়িকাতে অষ্টম নবম শ্রেণীর মতো যেভাবে আর কি সুন্দর মতো একটা সূচিপত্রের মাধ্যমে দেওয়া রয়েছে কতটুকু পড়াইতে হবে, ওই রেকর্ডটা কিন্তু গত বছর ছিল না। এইটা নতুন বছর এই বছরে আর কি ইনক্লুড করা হয়েছে। সুতরাং আমি ওই বাংলা বোর্ড বই থেকে দেখিয়ে দিচ্ছি এখানে গত বছর যে সিলেবাসটা ছিল সেইটুকু রয়েছে এবং ওইটুকু কতটুকু ছিল সেটা। এটা হলো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সূচিপত্র। তা এখানে কোন কোন অধ্যায়গুলো, এখানে প্রথম অধ্যায় থাকবে ষান্মাসিক পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলে, প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এবং তৃতীয় অধ্যায় সম্পূর্ণ অর্থবুঝে বাক্য লিখে, শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে শব্দ এবং বাক্যগুলো খুঁজে বের করে সেগুলো প্রকারভেদ কিন্তু শনাক্ত করতে হবে। শব্দের গঠন, এগুলোর ভিতরে প্রত্যয়ন্ত যে শব্দ গঠনগুলো রয়েছে, কারক দ্বারা গঠিত, উপসর্গ, অনুসর্গ, বিভিন্ন ধরনের শব্দ গঠন রয়েছে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ কী, এখানে বিভিন্ন ধরনের শব্দ থাকবে, কোন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়ে কিন্তু রয়েছে জ্যোতিচিহ্ন এবং বাক্য। তা যাক, তৃতীয় অধ্যায় শেষ এবং চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে, চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে বলতে আমরা জানি যে আমাদের মানে রাস্তাঘাটে বাজারঘাটে বিভিন্ন ধরনের সাইনবোর্ড থাকে, পোস্টার থাকে, তারপরে ফেস্টুন থাকে, প্ল্যাকার্ড থাকে। এই কোন লেখাটা কী জন্য
আর কি লেখা হয় দেওয়া হয়, সে লেখা থেকে পাঠ্য মানে পথচারীরা কি কি জানতে পারে সে বিষয়ে কিন্তু রয়েছে। অবশ্যই ইতিমধ্যে যাদের মানে সিলেবাসটা শেষ হয়েছে তারা কিন্তু বলতে পারবে ভালো মতো, আর যাদের শেষ হয়নি তাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। সুতরাং এই 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত এই ষান্মাসিক পরীক্ষার সিলেবাস, এখান থেকে প্রস্তুতি নিলে অবশ্যই ভালো। এখন দেখো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ার যে সিলেবাসটুকু করেছে সেটুকু। চলুন আমরা সূচিপত্রে চলে যাই। আমরা সূচিপত্রে চলে এসেছি, তবে এখানে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষা শিখিয়ে, প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ দুটোই কিন্তু থাকবে, তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি এবং এর যে 4টা পরিচ্ছেদ রয়েছে সবগুলোই, এবং চতুর্থ অধ্যায় 4 ভাষার লেখার সাথে পরিচিত হই। এই 4 ভাষার লেখার সাথে পরিচিত হই। 6 এবং 7-এর যে বাংলা সিলেবাসটা প্রায় সম্পূর্ণ একই রকম এবং তাদের সূচিপত্র কিন্তু একই রকম, তো প্রশ্নের ক্ষেত্রে একটা ভিন্নতা আসবে। সুতরাং এখান থেকে ভালো মতো প্রস্তুতি নিতে পারলে তোমাদের অবশ্যই মূল্যায়ন প্রক্রিয়াটা ভালো হবে আমি আশা করছি। এখন আমি বলবো শিক্ষণকালীন মূল্যায়নটা কি, শিক্ষণকালীন মূল্যায়ন একজন শিক্ষক কিভাবে করে থাকেন এবং শিক্ষণকালীন মূল্যায়নের সময় একজন শিক্ষার্থীর কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়, চলুন তাহলে দেখে নেই। হ্যাঁ, তার আগে একটি কথা বলে নেই। দেখেন, এই শিক্ষণকালীন মূল্যায়নটা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সব ক্লাসের একই ধরন, একই সিস্টেমে করা হয়। সুতরাং এই প্রত্যেকটা ক্লাসেরটা যদি আলাদা আলাদা করে বলতে হয় সেটা অনেক সময়ের ব্যাপার। এটা আমি দেখাবো, দেখানোর পরে আপনারা মানে মনে করুন যে এটা সবগুলো একই ধরনের। মূল্যায়নটা কি, শিক্ষণ মূল্যায়নটা কিভাবে করতে হয়, একজন শিক্ষকের ভূমিকা কি, একজন শিক্ষার্থী কি করবেন, এটা জানার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব একটা সরাসরি প্রশিক্ষণ ম্যানুয়াল 3.3.1 বিষয়ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন 23 পৃষ্ঠা। এখন আমরা এই যে আমরা চলে এসেছি শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা কি সেটা আমরা জেনে তারপরে এটা কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হয় সেটা আমরা জানবো, এবং একজন শিক্ষক কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, শিক্ষার্থীর ভূমিকা কি, শিক্ষকের ভূমিকা কি, সে বিষয়গুলো আমরা জানতে পারবো। শিক্ষণকালীন মূল্যায়নটা শিক্ষক সহায়িকায় প্রস্তাবিত শিক্ষণ অভিজ্ঞতা। এখানে শিক্ষণ অভিজ্ঞতাটাকে সেটা আমি একটু পরে বুঝিয়ে দেবো। শিক্ষক সহায়িকায় প্রস্তাবিত শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণী কাজ পরিচালনার সময় ও শেষে যে ধরনের মূল্যায়ন কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে তা শিক্ষণকালীন মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে। সুতরাং আমি একটু ভেঙে বলি, শিক্ষণ মূল্যায়নটা হলো একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেলে, আগে আমাদের যেরকম একটা কবিতা ছিল, একটা গল্প ছিল, সেটা পড়ানোর পরে শিক্ষক যে পড়াগুলো তাদেরকে জিজ্ঞাসা করতেন, যেভাবে মূল্যায়ন করতেন, কিন্তু ওইটাকে এখন বলা হচ্ছে শিক্ষণ মূল্যায়ন। সেটা কিভাবে, এখন অভিজ্ঞতা ভিত্তিক রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা। এই যে আমাদের এখানে বইতে অনেকগুলো অভিজ্ঞতা আছে, 16টি 17টি 18টি 19টি, এই যে অভিজ্ঞতা রয়েছে, তো এক একটা শিক্ষণ অভিজ্ঞতা যখন শেষ হয়ে যাবে তখনই ওই বিশেষ শিক্ষক কি করবেন, তিনি একটা মূল্যায়ন করবেন। আর মূল্যায়ন করার পূর্বে কি কি করতে হবে, শিক্ষার্থীদেরকে বলে দেবেন যে আগামী ক্লাসে তোমাদের মূল্যায়ন করা হবে, তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে, সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হবে, এবং কোন কোন পর্যায়ে বা কোন কোন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে সে বিষয়টা কিন্তু শিক্ষক অবশ্যই বলে দেবেন। যাক, আমরা পরেটা পড়ি কি কি বলা আছে এখানে। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য বছরব্যাপী শিক্ষণকালীন মূল্যায়ন কাজ পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কাজে নির্দিষ্ট এক বা একাধিক যোগ্যতা অনুযায়ী পারদর্শিতার নির্দেশক হলো পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর ও পারদর্শিতার স্তর উল্লেখ আছে। নির্দিষ্ট কাজটি পাঠ্য বইয়ের কোন বিষয়বস্তু এবং কোন শিক্ষণ অভিজ্ঞতার সাথে সম্পর্কিত তাও উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে, শিক্ষক সহায়িকা বইতে। প্রতিটি শিক্ষণকালীন মূল্যায়ন কাজের জন্য পৃথক শিক্ষণকালীন মূল্যায়ন ছক নির্ধারণ করা আছে। শিক্ষকের দায়িত্ব হবে শিক্ষণ শেখানো কাজ পরিচালনার সময় শিক্ষার্থীদের পারদর্শিতা পর্যবেক্ষণ করা এবং রেকর্ড সংরক্ষণ করা, অনুশীলনী সম্পাদন সহ অন্যান্য সকল কর্মকাণ্ডে শিক্ষার্থীর অংশগ্রহণ। এরপর পূর্ব নির্ধারিত এক বা একাধিক শিক্ষণ অভিজ্ঞতার উপর শ্রেণী কার্যক্রম শেষে সংশ্লিষ্ট রুব্রিক্সের শিক্ষার্থীর পারফরমেন্স অনুযায়ী তাদের পারদর্শিতার স্তর নির্ধারণ করে রাখা। এই ছকগুলো শিক্ষকগণ অনলাইনে অ্যাপস কিংবা গুগল ফর্ম ইত্যাদি চূড়ান্তভাবে সাবমিট করবেন, তবে কাজের সুবিধার্থে এই ছকগুলির হার্ড কপি আকারেও ব্যবহার করে পরবর্তীতে অনলাইনে সাবমিট করা যেতে পারে। বলছে এই ছকগুলোর হার্ড কপি আকারে ব্যবহার করে পরবর্তীতে অনলাইনে সাবমিট করা যেতে পারে। এখানে আরেকটা হাইলাইটস করা আছে, একই পারদর্শিতার নির্দেশক একাধিকবার মূল্যায়ন করতে হতে পারে। বছর জুড়ে চলা বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পারদর্শিতার ক্রমোন্নতি ঘটাতে পারে। তাই চূড়ান্তভাবে সাবমিট করার পর আগ পর্যন্ত রুব্রিক্সে শিক্ষার্থীর পারদর্শিতার স্তর নির্ধারণে পরিমার্জন করা যাবে। আমি এটা একটু ব্যাখ্যা শিক্ষার্থীকে আজকে মূল্যায়ন করলাম, তার ভিতরে 2জন শিক্ষার্থী ভালো পারলো না, আমি জানি তাদের আরো ভালো করার সামর্থ্য রয়েছে, তাহলে আমার কি করণীয় আছে, আমি আজকে হয়তো আমি মূল্যায়ন করেছি তারা চতুর্ভুজ পেয়েছে, কিন্তু তারা আসলে চতুর্ভুজ পাওয়ার যোগ্য না, তারা আরো ভালো কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। সুতরাং পরবর্তী সময় আমি তাদেরকে যখন মূল্যায়ন করব তাদেরকে অবশ্যই সুযোগ দেবো তাদের সেই পারফরমেন্সটা দেখানোর জন্য। তারা যদি পারে আলহামদুলিল্লাহ ভালো, আমি তাদেরকে বৃত্ত বা ত্রিভুজ দিয়ে দিলাম, এই কথাটা কিন্তু বলা হয়েছে। তাই বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু এরকম করে থাকে। সুতরাং একটু বেশি পড়ায় নিয়ে বা বেশি কিছু শেখানোর পরে পড়ানোর পরে কিন্তু আসলে সে মূল্যায়নটা করা হয়, তাহলে এটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়, শিক্ষকের ঝামেলাটা অনেকাংশে কমে যায়। তাহলে এখন আমি দেখাবো শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষক কিভাবে শিক্ষণকালীন মূল্যায়নটা একার পারফেক্টলি করতে পারবেন। এটা দেখার পর আমি মনে করি যে এই ভিডিওটা দেখার পর একজন শিক্ষকের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা থাকবে না।
একটা সুন্দর মতো বুঝে যাবেন এবং শিক্ষার্থীরা বুঝতে পারবেন, বাসায় অভিভাবকরা বুঝতে পারবেন, তাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই তিনিও বোঝাতে পারবেন। এখানে 17টি শিখন অভিজ্ঞতা রয়েছে। এটা শুধু ক্লাস 9-এ না, ক্লাস 9, 8, 7 এবং 6 প্রতিটা ক্লাসের প্রতিটা সাবজেক্টের কিন্তু এই ধরনের শিখন অভিজ্ঞতা রয়েছে। মানে এক একটা অভিজ্ঞতা কমপ্লিট করা হবে, তারপর একজন শিক্ষক মূল্যায়ন করবেন। তিনি চাইলে 2টা অভিজ্ঞতার পরেও তিনি মূল্যায়ন করতে পারেন, 3টার পরেও মূল্যায়ন করতে পারবেন। তবে শিক্ষার্থীর সুযোগ দিতে হবে। দেখা গেল আমি একটা শিখন অভিজ্ঞতা শেষ করেছি, সেখানে আমার ক্লাসে স্টুডেন্ট মানে প্রেজেন্ট আছে কম, অল্প সংখ্যক, তাহলে আমি এখন মূল্যায়ন না করে আমি দ্বিতীয় আরেকটা অভিজ্ঞতা শেষ করব। 2টা 3টা অভিজ্ঞতা শেষ করার পরে যখন বাকি স্টুডেন্টগুলো চলে আসবে, তখন তাদেরকে বলে দেবো যে তোমাদের কিন্তু এখন মূল্যায়ন শুরু হবে, তোমরা এখন ক্লাসে সবসময় তোমরা প্রেজেন্ট থাকবে। তোমরা কি দ্বিতীয় অধ্যায়টা কি ছিল? শিখন। পরবর্তী শিখন অভিজ্ঞতাটা কি রয়েছে দেখেন, পরবর্তী শিখন অভিজ্ঞতা। তা এখন এই পরবর্তী শিখন অভিজ্ঞতাটা হলো 2 প্রমিত ভাষা ব্যবহার করে, দ্বিতীয় অধ্যায়। এই এই একজন শিক্ষক কিন্তু এটা দেখবেন, দেখার পরে তিনি চলে যাবেন টেক্সট বুকে গিয়ে এখানে দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, প্রমিত ভাষা ব্যবহার করে। দেখেন এখানে 3টা পরিচ্ছেদ রয়েছে, ধ্বনির উচ্চারণ, শব্দ বাক্যের উচ্চারণ, লিখিত ভাষায় প্রমিত রীতি। এই 3টা পরিচ্ছেদ তিনি সুন্দর মতো পড়াবেন, তাদেরকে বোঝাবেন। ওইখানে বইয়ে যে সবগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন, যে শব্দ অর্থ যা থাকবে সেগুলো তিনি মুখস্থ মানে বাচ্চাদেরকে মুখস্থ করাবেন। সবকিছু কমপ্লিট করার পরে তিনি চলে আসবেন এই নির্দেশিকায়। এখানে কি কি রয়েছে দেখেন, 109(2), তার মানে বাংলা নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায়, ব্যক্তিক সামাজিক রাষ্ট্রীয় পরিসরে সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে পারা। এইটা হলো তার একটা যোগ্যতা সে অর্জন করে যাচ্ছে। সে সাবলীলভাবে ব্যক্তিক সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় সে কথা বলতে পারছে। এখানে একটা পিআই রয়েছে মাত্র, দ্বিতীয় অধ্যায় একটা পিআই। তাহলে সে পিআইটা কি, সাবলীলভাবে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে। এই ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা যদি সে পারে, আঞ্চলিক বাক্যকে প্রমিত রূপান্তর করতে পারে বা বলতে পারছে কিংবা প্রকাশ করতে পারছে, যদি এইটুকু হয়ে থাকে, তাহলে সেইখানে চতুর্ভুজ পাবে। সাধু রীতির বাক্যকে প্রমিত রীতিতে রূপান্তর করতে পারছে, তাহলে সেটা কি হবে, মাধ্যম বৃত্ত। প্রমিত রীতি মেনে সাবলীলভাবে কথা বলতে বা প্রকাশ করতে পারছে, তাহলে ত্রিভুজ পেয়ে যাচ্ছে। একজন যদি আঞ্চলিক ভাষাকে প্রমিত করতে পারে তাহলে সেভাবে চতুর্ভুজ, আর একজন সাধু ভাষারীতি থেকে যদি সে প্রমিত ভাষায় যদি রূপান্তর করতে পারে, তাহলে সে পাচ্ছে কি, বৃত্ত। আর প্রমিত ভাষারীতিতে যদি সুন্দর মতো সে কথা বলতে পারে এবং এই 2টা শেখার পরে কিন্তু তৃতীয়টা আসবে, তাহলে সে পাচ্ছে ত্রিভুজ। দেখেন এইভাবে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শিক্ষণকালীন মূল্যায়ন করে থাকেন। বিষয়টা কিন্তু অনেক জটিল। এবং আমরা দেখবো যে প্রমিত ভাষা ব্যবহার করি দ্বিতীয় অধ্যায়, নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা দেখব, দেখেন এখানে প্রথম পরিচ্ছেদটা হলো ধ্বনির উচ্চারণ। এখানে যে কবিতাটি উল্লেখ রয়েছে সেটি হলো 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, খুব বিখ্যাত একটা কবিতা। এই কবিতাটি এখানে রয়েছে। তাহলে এখন যারা ক্লাস 9-এ পড়ে, আমি এটা কেন বেছে নিয়েছি, তার কারণ এই স্টুডেন্টগুলো যারা এখন বর্তমানে ক্লাস 9-এ রয়েছে, এরা কিন্তু ক্লাস 8-এ থাকাকালীন সময় এই 2 বিঘা জমি কবিতাটা কিন্তু অবশ্যই পড়ে এসেছে, সৃজনশীল কারিকুলামে কিন্তু তারা পড়ে এসেছে। তাহলে ওই একই কবিতাটা আবার নতুন করে দেওয়া হয়েছে। এখন এইটা পড়ানোর সময় কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন করে যে স্যার, এটা তো আমরা ক্লাস 8-ই পড়েছি, তাহলে আমরা ক্লাস 9 উঠে এসে কেন সেই 2 বিঘা জমি কবিতাটা আবার পড়বো? কিন্তু দেখেন আসলে কেন পড়তে হয় বলি, কারণ ক্লাস 8-এ যখন পড়া হয়েছে সেখানে কিন্তু তাদেরকে কি মূল্যায়ন করা হয়েছিল, একটা ছোট জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হতো, সেইগুলো শিখেছে। অনুধাবনমূলক প্রশ্ন এবং দক্ষতা উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলো তারা কিন্তু শিখেছে। কিন্তু এখন সেই পড়ার সিস্টেমটা পুরোটা ভিন্ন। গত কারিকুলামে তারা যেভাবে পড়াশোনা করেছে, এখন কারিকুলাম চেঞ্জ হওয়ার কারণে তার পড়ার সিস্টেমটা কিন্তু পাল্টে গিয়েছে। কবিতা এক হোক তাতে কোনো সমস্যা না, কিন্তু পড়ার সিস্টেমটা আলাদা। কিভাবে দেখেন, ধ্বনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি, কারণ এই কবিতাটা যখন পড়া হবে তখন তার কি করতে হবে, উচ্চারণ ঠিক রাখতে হবে। এখন কতগুলো স্টুডেন্ট এইটা সঠিক উচ্চারণে পড়তে পারবে আপনার মনে হয়? হাতে কোনো অল্প কয়েকজন স্টুডেন্ট বাদে শুদ্ধ করে সুন্দর মতো কেউ পড়তে পারবে না। কিন্তু গতবার যারা পড়েছে তারা কিন্তু এভাবে পড়েনি। শুধু বিঘা 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে, বাবু বললেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এটা অনেক স্টুডেন্ট পড়তে পারবে না, তাদেরকে অনেকবার চেষ্টা করতে হবে, তারপরে তারা পারবে। তাহলে এখন পড়ার সিস্টেমটা আলাদা। এখানে মানে তার যে শব্দের উচ্চারণগুলো, একটা ধ্বনির উচ্চারণগুলো তাকে অবশ্যই এখানে জানতে হবে। আর এটা তো বাংলা পড়ে যদি শব্দের উচ্চারণ ধ্বনির উচ্চারণ এটা ষান্মাসিক নাকি ষান্নাসিক, এই 2টা উচ্চারণকে যদি পৃথক করতে না পারে, তাহলে বাংলা পড়ে লাভটা কি? 2টা অনুচ্ছেদ, 2টা ভাব সম্প্রসারণ, এটা মুখস্থ করে কি হবে?
যদি সে ধ্বনির উচ্চারণ, শব্দের উচ্চারণ, শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, সাধু ভাষার এগুলো সঠিকভাবে পড়তে না পারে, তাহলে সে কিভাবে পড়বে? বাংলা পড়ে তার উন্নতিটা কোথায় হবে? এই জন্য এই বাংলা ভাষা মানে এই নতুন কারিকুলামের এই যে সিস্টেমগুলো দেওয়া আছে, এগুলো পড়ার পরে কিন্তু একজন শিক্ষার্থী আমার মনে হয় অনেক ভালো কিছু জানতে পারবে। ফেরা দেখা, এটা কি বলেছে? শব্দ বাক্যের উচ্চারণ। ধরুন একটা গল্প পড়ার পরে যদি একজন শিক্ষার্থী ওই শব্দের সঠিক উচ্চারণ, বাক্যের উচ্চারণ যদি করতে না পারে, তাহলে তার দিয়ে বাংলা ভাষা কিভাবে আপনি শেখাবেন? এই জন্য এটা দেওয়া হয়েছে, দেখেন, একটা আঞ্চলিক ভাষা। আমি যুদ্ধে গেলাম, আমি যুদ্ধে গেলাম কেন? দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে, সেই টানের সঙ্গে যে সে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করলো, আমি যুদ্ধে গেলাম কেন। এই যে আমি যুদ্ধে গেলাম কেন, এই যে দেখেন আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষাটাকে প্রমিত রীতিতে নিয়ে যেতে হবে। এর পরবর্তী আরেকটা যে গল্প রয়েছে যেটা প্রত্যুপকার, সেটা হচ্ছে সাধু ভাষায় লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এখন ওইটাও কিন্তু ওই সাধু রীতি থেকে তাকে প্রমিত রীতিতে নিয়ে যেতে হবে। তা সাধু রীতি থেকে প্রমিত রীতিতে, আবার আঞ্চলিক রীতি থেকে প্রমিত রীতিতে, আর সে তো আঞ্চলিক ভাষা বলে। তাহলে এই সাধু রীতি, আঞ্চলিক রীতি এবং প্রমিত রীতি, এই তিনটা রীতি যদি সে সুন্দর মতো ব্যক্তিক, সামষ্টিক এবং রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন কার্যক্রমে সে যদি উপস্থাপন করতে পারে, তাহলে সে তো বাংলার সুন্দর মতো কথা বলতে পারবে। যাক, এই বিষয়গুলো মাথায় রেখে বাসায় সেভাবে স্টুডেন্টকে পড়াতে হবে, তাহলে অবশ্যই তার এখান থেকে ভালো কিছু। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, একার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। এক্ষেত্রে আমারও বেনিফিট রয়েছে, আমিও আসলে এগুলো নাড়াচাড়া করে নিজেও একটু ভালো বুঝতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মহামূল্যবান সেই মন্তব্যটা অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি খারাপ লেগে থাকে বা যদি আপনার মন মতো না হয়, তাহলে অবশ্যই একটু সাজেস্ট করে যাবেন যে কোন দিকটা আপনার সমস্যা ছিল, কোন দিকটা ভালো লাগেনি। তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।